আচ্ছা, এরপরে আমাদের যেটা বলেছে যে এই যৌগটি কোন ধরনের সমানতা প্রদর্শন করে। তো খেয়াল করো, এই যৌগটা যদি আমরা দেখি, দ্বিবন্ধন আছে এবং সি কয়টা, চারটা, তার মানে C4, এবং এইচ কয়টা, 3 আর 1 4, 5 আর 3 8, তার মানে H8। অবশ্যই এটা একটা বিউটিন, তাই তো। এবং কত নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে? 2 নাম্বার। দেখো তুমি যদি করো, এটা 2 নাম্বার কার্বনেই ডাবল বন্ড হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এর নাম হচ্ছে বিউটিন 2। সো বিউটিন 2 আমরা জানি জ্যামিতিক সমানতা। বিউটিন 2 হলো জ্যামিতিক সমানতা। ওকে, এরপরে আসো নিচের কোন যৌগটি আলোক সক্রিয়। আলোক সক্রিয় হতে গেলে কি হতে হবে? কাইরাল কার্বন থাকতে হবে। সো এখানে কোনটার মধ্যে কাইরাল কার্বন আছে আমাদের সেটা দেখতে হবে। সো দেখো এক এক করে আমরা দেখি। 2 মিথাইল প্রোপানল 2, 2 মিথাইল প্রোপানল 2, 2 মিথাইল প্রোপানল 2। আচ্ছা, যেহেতু আমাদের প্রোপ কথাটা আছে, তার মানে আমাদের আগে যেটা করতে হবে, খেয়াল করো, প্রোপ মানে কি, 3টা কার্বন আমরা আগে দিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, এখন আসো 2 মিথাইল, তার মানে কয় নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক আছে? 2 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক আছে। ওকে, প্রোপানল 2, তার মানে 2 নাম্বার কার্বনে আবার একটা কি আছে? OH মূলক আছে। তো এইটা এখন বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিতে পারি। তাহলে এটা আমাদের এই মূল যৌগটার গাঠনিক সংকেত। তো খেয়াল করো, এটা এখানে কোনো কার্য মানে কাইরাল কার্বন নাই। কাইরাল কার্বন মানে যার 4 হাতে 4টা ভিন্ন মূলক যৌগ আয়ন থাকবে, কিন্তু এখানে CH3 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 3 হাতে CH3 আছে, তার মানে এটা আমাদের কাইরাল কার্বন নাই। সো এটা আমাদের অ্যান্সার হবে না। এরপরে আছে প্রোপানল 2। প্রোপানল 2 এর ক্ষেত্রে যদি আমরা করি, প্রোপানল 2 এখানেও প্রোপ কথাটা আছে, তার মানে 3টা কার্বন আগে দিয়ে নিলাম। প্রোপানল 2 মানে 2 নাম্বার কার্বনে OH, ঠিক আছে। বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এটা হচ্ছে আমাদের প্রোপানল 2 এর সংকেত। তো এই ক্ষেত্রেও দেখো আমাদের 2 হাতে CH3, তার মানে 4 হাতে 4টা ভিন্ন জিনিস হচ্ছে না। সো এটা অ্যান্সার হবে না। বিউটানল অন যদি দেখি, বিউটানল অন, এখন বিউট কথা আসছে, বিউট মানে 4টা কার্বন, তাহলে 1 2 3 4। এখন বিউটানল অন বলেছিল, তার মানে 1 নাম্বার কার্বনে OH থাকবে। সো আমরা যে কোনো সাইড থেকে যদি আমরা করতে চাই, সো এখানে আমরা করলাম, এখানে আমরা OH দিলাম, ঠিক আছে। 1 নাম্বার কার্বনে OH আছে। আচ্ছা, এখন বাকি হাতগুলো আমাদের হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে, ঠিক আছে। হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিই। আচ্ছা, খেয়াল করো, এখানে কিন্তু কোনো কাইরাল কার্বন নাই, কারণ খেয়াল করো এইখানেও তোমার 3 হাতে 3টা হাইড্রোজেন, এখানে 2 হাতে 2টা হাইড্রোজেন, এখানে 2 হাতে 2টা হাইড্রোজেন, এখানেও তাই। তার মানে 4 হাতে 4টা ভিন্ন জিনিস, এমন কোনো কার্বন আমরা পেলাম না। এরপরেরটা বলেছে বিউটানল 2। এটা যদি আমরা একটু দেখি, বিউটানল 2, এখানেও বিউট মানে 4টা কার্বন হবে। সো আগে আমরা 4টা কার্বন দিয়ে নিলাম। এখন বিউটানল 2 মানে কি, 2 নাম্বার কার্বনে OH। তো আমরা যে কোনো সাইড থেকে ধরতে পারি, ধরলাম এই সাইড থেকে, তাহলে 1 2, তো এইখানে আমরা OH দিলাম। এখন বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব। তো খেয়াল করো, এখানে আমাদের কোনো কাইরাল কার্বন আছে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো, এইটা কিন্তু আমাদের কাইরাল কার্বন হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন। কেন? এর এক হাতে আছে OH, এক হাতে আছে H, এক হাতে আছে CH3, আর অন্য হাতে আছে এই যে C2H5। তো আমরা 4 হাতে 4টা ভিন্ন জিনিস। সো এটা আমাদের কাইরাল কার্বন, অ্যান্সারও হবে বিউটানল 2। বিউটেন 2 প্রদর্শন করে কোনটা? জ্যামিতিক সমানতা, আগেই বলেছি। বিউটেন 2, হেক্সিন 3, পেন্টেন 2, এগুলা কী করে? কার্যকরী জ্যামিতিক সমানতা প্রদর্শন করে অথবা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে। জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটিতে কোন কার্যকরী মূলক থাকে? আচ্ছা, জৈব অ্যাসিডের সংকেত কি? জৈব অ্যাসিডের সংকেত হচ্ছে বন্ড COOH, COOH। আচ্ছা, আর অ্যালকোহলের সংকেত কি? OH, তাই তো, OH, বন্ড OH। এখন এই দুইটার বিক্রিয়ায় আমাদের যে যৌগটা উৎপন্ন হবে সেখানে অবশ্যই কি থাকতে হবে সেটাকে বোঝো। এই যে C থাকতে হবে, এবং
সি ডবল থাকতে হবে এবং একটা হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে। সো মিলাই আমরা এখানে দেখো কোনো সি ডবল সিও বন্ড, কোনো এইচ নাই, তার মানে এটা বাদ। সিও এইচ, এখানে কিন্তু সি ডাবলও নাই, যদিও এইচ আছে, সো এটাও বাদ। এখানেও দেখো সি ডাবলও নাই, এইখানে আমাদের সি ডাবলও আছে এবং একই সাথে এইচও আছে। কারণ কি, এই আর মানে অ্যালকাইল মূলক, আমরা যে কোনো ধরতে পারি, CH3 হতে পারে, তাই না, মিথাইল, C2H5 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা হাইড্রোজেন পাচ্ছি। সো আমাদের এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে বলেছে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে? 7 কার্বন। এটা মুখস্থ রাখতে হবে। ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পর কোন প্রকারের সমানু? তো ডাইমিথাইল ইথার মানে কি, এটা হচ্ছে ইথার আছে এখানে, আর ইথানল মানে অ্যালকোহল আছে, দুইটা ভিন্ন কার্যকরীমূলক না, এই কারণে এখানে কার্যকরীমূলক সমানতা হবে। গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কেন্দ্র আছে? তাহলে গ্লুকোজের অণুতে 4টা কাইরাল কেন্দ্র আছে। কিভাবে, আমরা যদি একটু গ্লুকোজের সংকেতটা একটু আঁকাইতে চাই, তো একদম উপরে হবে CHO, যেহেতু 6টা কার্বন, আমরা আগে 6টা কার্বন দিয়ে নিই। এক, 2, 3, 4, 5, 6। ওকে, এবার হাইড্রোজেন HOH, এবার OH, OH, OH। এটা কিন্তু আমাদের গ্লুকোজের গাঠনিক সংকেত। এখন দেখি এখানে আমাদের কয়টা কার্বন আছে। দেখো, এইটা একটা কাইরাল কার্বন, এর 4 হাতে 4টা ভিন্ন জিনিস, তুমি মিলাই দেখো, এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন হবে, আর এটাও একটা কাইরাল কার্বন হবে। বাকিগুলো হবে না। তুমি যদি এখানে তুমি ভেঙে দেখাই, তাহলে দেখবা যে এটা কাইরাল কার্বন না, এর 2 হাতে 2টা হাইড্রোজেন আছে, আর এক হাতে একটা OH আছে, সো এটা হবে না। সো এই 4টাই, সো আমাদের অ্যান্সার হচ্ছে 4। কয়টা কাইরাল কেন্দ্র আছে? 4টা। আচ্ছা, এরপরে বলেছে কোন যৌগটিতে 2টি কাইরাল কেন্দ্র আছে? 2টি কাইরাল কেন্দ্র আছে। সো এটা যদি আমরা দেখি 2-মিথাইল প্রোপানল 2, তো এটা ক্ষেত্রে যদি আমরা একটু করে দেখতে চাই, 2-মিথাইল প্রোপানল 2, 2-মিথাইল প্রোপানল 2, যেহেতু প্রোপ বলেছে, তার মানে আমাদের 3টা কার্বন হবে। ওকে, এখন 2-মিথাইল মানে 2 নম্বরে তোমার CH3, প্রোপানল 2, তার মানে এখানে আবার OH, 2 নম্বর কার্বন OH। তো বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। সো এটা হচ্ছে আমাদের 2-মিথাইল প্রোপানল 2। দেখা যাচ্ছে এখানে তোমার একটা মাত্র কাইরাল কার্বন, একটাও কাইরাল কার্বন নাই, ঠিক আছে, একটাও কাইরাল কার্বন নাই। সো এটা অ্যান্সার হবে না, এটা বাদ। বিউটানল 2 যদি আমরা দেখি, বিউটানল 2 যদি আমরা দেখি, বিউটানল 2, বিউটানল 2 মানে বিউট মানে 4টা কার্বন, তো আগে আমরা 4টা কার্বন দিয়ে নিলাম। এখন বিউটানল 2 মানে 2 নম্বর কার্বনে OH, বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। তো এখানে দেখো মাত্র একটা কাইরাল কার্বন আছে, একটা, সো এটাও অ্যান্সার হবে না, এটাও বাদ। বিউটেন 2-3 ডাইঅল, এটা যদি আমরা একটু করে দেখি, বিউটেন মানে কি আবারও 4টা কার্বন, 2-3 ডাইঅল মানে 2 এবং 3 নম্বরে কি 2টা হাইড্রোক্সিল আয়ন, বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। সো এইটা আর এইটা তো হবে না, বুঝতেছি আমরা। এখন তাহলে আমাদের এইখানে অবশ্যই দেখো, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, 4 হাতে 4টা ভিন্ন জিনিস, ঠিক আছে, ভিন্ন মানে মূলক বা আয়ন আছে বা মৌল আছে, ঠিক আছে। সো 2টা আছে, সো এটা অ্যান্সার হবে এটা, বিউটেন 2,3 ডাইঅল। এরপরের প্রশ্ন হলো কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল হলো কোনটি? 1 ডিগ্রি অ্যালকোহল কোনটি? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নে ভুল আছে, বুঝছো, এখানে কোনোটাই 1 ডিগ্রি অ্যালকোহল অ্যান্সার নাই। সো এটা একটা তোমাকে বুঝতে হবে, মনে রাখতে হবে। আবার এখানে এই যে দেখো, ক দাগে 2-মিথাইল 2 বিউটানল, আর খ দাগে 2-মিথাইল 2 বিউটানল, সেম অ্যান্সার।
মানে সেম অপশন আর কি। 1 ডিগ্রি অ্যালকোহল না দিয়ে এখানে অ্যাকচুয়ালি যদি 3 ডিগ্রি অ্যালকোহল দিত তাহলে আমাদের অ্যান্সার হতো 3 ডিগ্রি। সো এইখানে তুমি করে দেখতে পারো। আচ্ছা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি মানে কি? মানে হলো তোমার একটা কার্বনে OH তো থাকবে, তাই না? আচ্ছা, আর বাকি 3টা হাতে 3টা আর থাকবে, বাকি 3 হাতে 3টা আর, সেটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল। যদি 2টা আর থাকে সেক্ষেত্রে 2 ডিগ্রি অ্যালকোহল, একটা আর থাকলে 1 ডিগ্রি অ্যালকোহল। এখন 2 মিথাইল 2 বিউটানল যদি আমরা একটু করে দেখতে চাই, 2 মিথাইল 2 বিউটানল। বিউট মানে কি? 4টা হাত মানে 4টা কার্বন দিলাম, 2 মিথাইল দিলাম, এখানে একটা মিথাইল, 2 বিউটানল, তার মানে 2 নম্বরেও আর কি OH আছে। আচ্ছা, এবার এখানে দেখো CH3 দিলাম, এখানে CH2 CH3। তো দেখো এই হাতে তোমার এইখানে একটা কি, এইখানে একটা আর আছে, এইখানে একটা আর আছে, এইখানে একটা আর আছে, 3 হাতে 3টা আর, অ্যালকাইল মূলক, 2টা মিথাইল 1টা ইথাইল। সো এটা 3 ডিগ্রি। সো অ্যান্সার কিন্তু আমাদের এইখানে খ দাগ দেওয়া মনে হয় বইতে অ্যান্সার, বাট এটা 3 ডিগ্রি অ্যালকোহল। সো একটু ভুল আছে। 42 দাগে আসো, এখানে বলেছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল কোনটি? তো 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি? 2 হাতে মানে 2টা অ্যালকাইল মূলক থাকবে। সো আমরা করে দেখি 2 মিথাইল 2 বিউটানল। আচ্ছা, সো আমরা যদি দেখি 2 মিথাইল 2 বিউটানল, এটা একটু করে দেখি। 2 মিথাইল 2 বিউটানল মানে তো এইটাই, ঠিক আছে? সো এটা তো 3 ডিগ্রি, সো এটা অ্যান্সার হবে না। আর 2 মিথাইল 1 বিউটানল যদি আমরা করি, 2 মিথাইল 1 বিউটানল, বিউট মানে আগেই বললাম 4টা কার্বন দিয়ে নিলাম, 2 মিথাইল তার মানে 2 নম্বরে একটা CH3, 1 বিউটানল তার মানে 1 নম্বরে OH থাকবে, ঠিক আছে? এখন বাকি হাতগুলো যদি আমরা H দ্বারা পূর্ণ করে দিই, সো এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা আর আছে, হ্যাঁ। তো এখানে খেয়াল করো, এখানে কিন্তু তোমার এটাও অ্যান্সার হবে না, কারণ এখানে তোমার এই যে 1 নম্বরে দেখো OH আছে, ঠিক আছে? আর বাকিগুলো তাহলে হচ্ছে না, সো এটা বাদ। এরপরে হচ্ছে বিউটানল 2। বিউটানল 2টা যদি একটু আমরা করে দেখি, বিউট মানে কি 4, 2 নম্বর হচ্ছে OH, ঠিক আছে? বাকিগুলোতে আমরা H দ্বারা পূর্ণ করলাম। তো দেখো এটা আমাদের অ্যান্সার হবে, কারণ এখানে এই যে 2টা অ্যালকাইল মূলক আছে, এই একটা অ্যালকাইল মূলক, এই একটা অ্যালকাইল মূলক। সো এটা আমাদের অ্যান্সার 2 ডিগ্রি অ্যালকোহল, এর অ্যান্সার হচ্ছে বিউটানল 2। এবং এখানে বলেছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট, তোমার অবশ্যই কি থাকতে হবে? কাইরাল কেন্দ্র। এটাতে 4 হাতে 4টা ভিন্ন মূলক আছে, সো আমাদের এটা অ্যান্সার হচ্ছে কাইরাল কেন্দ্র, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে বিউটানল 2। এরপর আসে টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগ? টটোমারিতা মনে রাখবা কিটো ইনল সমাণু, কিটো ইনল সমাণু অর্থাৎ কিটন প্রদর্শন করবে কার সাথে? ইনল অর্থাৎ অ্যালকোহল মূলকের সাথে। সো কিটন কোনটা আছে এর মধ্যে? এই যে বিউটানন, মনে রাখবা বিউটানন, প্রোপানন, এগুলা। বিউটাননের সাথে বিউটেন 2 অল এবং প্রোপানন হলে প্রোপিন 2 অল, এদের মধ্যে দেখা যাবে টটোমারিজম সমানতা। এরপরে তোমার বলেছে এই যৌগের টটোমার নিচের কোনটি? যেহেতু এখানে আমাদের CO আছে, তার মানে অবশ্যই এটা একটা কিটন বোঝাচ্ছে। সো টটোমারিজম হতে গেলে কিটো ইনল সমাণু হয়। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কিটো ইনল মানে কি অ্যালকোহলমূলক থাকতে হবে। সেখানে অ্যালকোহলমূলক আছে কোনটায়? এটাতে অ্যালকোহলমূলক আছে, এখানে অ্যালকোহলমূলক আছে, এখানেও অ্যালকোহলমূলক আছে, এখানে কিন্তু নাই কারণ এটা CHO, তো এটা অ্যালডিহাইড মূলক। সো এটা আমাদের আগে থেকে বাদ, এই 3টার মধ্যে হবে। আচ্ছা, এখন এইটাতে যদি আমরা একটু খেয়াল করি CH2 CHOH, দেখো এখানে কিন্তু সংকেতটাই ভুল আছে, কারণ এই কার্বনে তুমি একটু খেয়াল করো, এই কার্বনে তো যোজনী কত? 4,
এখন দুইটা হাত এখানে আছে, তোমার দুইটা বন্ড, একটা বন্ড দিয়ে সে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আচ্ছা। তো এইখানে একটু খেয়াল করো, প্রথমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনে একটু খেয়াল করো, এই কার্বনে এখানে কিন্তু অ্যাকচুয়ালি গাঠনিক সংকেতটাই ভুল দেওয়া। কারণ তুমি এই কার্বনটাতে একটু ফোকাস করো, কার্বনের যোজনী কত হতে পারে? 4, সর্বোচ্চ 4 হতে পারে, তাহলে 4 হাত থাকবে। তো এই কার্বনে দেখো এখানে 2 যোজনী, মানে 2টা বন্ড আছে, তাহলে 2টা গেল, একটা বন্ড দিয়ে সে হাইড্রোজেনের সাথে যুক্ত, তাহলে 3টা গেল, আরেকটা হচ্ছে ওএইচের সাথে যুক্ত, 4টা গেল, আর আরেকটা কিন্তু এই যে CH3 সাথে বন্ড করা। তার মানে এখানে কার্বনের 5টা হাত হয়ে যাচ্ছে, তার মানে এখানে গাঠনিক সংকেতটাই কি ভুল আছে। এখন তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে আমাদের এইটা, বুঝছো? এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এখানে সি এর সাথে OH আছে, তো CH3 COH, তারপর ডাবল বন্ড CH2, ঠিক আছে? তো আমাদের এটা অ্যান্সার হবে, কারণ এখানে প্রোপিন টু অল, এটা হচ্ছে তোমার কি প্রোপানন, তো প্রোপানন হতে গেলে প্রোপিন টু অল হতে হয়। সো প্রোপিন টু অল মানে 2 নম্বরে তোমার থাকতে হবে OH, এটা 1 2 নম্বরে আছে, অথবা 1 2 নম্বরে, বাট এইটাতে দেখো তোমার 2 নম্বরে না, বরং 1 নম্বরে তোমার OH মূলকটা আছে। সো প্রোপিন টু অল, এর অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আমাদের বলেছে C3H6O আণবিক সংকেতের সম্ভাব্য সমাণু কয়টি? এটা কিন্তু অ্যান্সার 3টে মুখস্থ রাখতে হবে। নর্মালি সমাণুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরমাণুর সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 4। তোমার একটা যোগে যে কয়টা পরমাণু থাকবে যোগ করবা, যোগ করে 4 দিয়ে ভাগ দিবা, তাহলে যেটা অ্যান্সার হয় ওইটা। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, আমাদের সুপ্রিম বুকে কিন্তু সুন্দর করে আছে ভাইয়া, এটা তোমাদের জন্য লিখে দিয়েছেন, ওই জায়গাটা পড়বা, ঠিক আছে? কিছু ব্যতিক্রম আছে, আমাদের ব্যতিক্রমগুলো আসে, যেমন এটা একটা ব্যতিক্রম, এরকমভাবে আরও কিছু ব্যতিক্রম আছে, ওইগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? সো এখানে অ্যান্সার হবে 3। আচ্ছা, এরপরে দেখো C6H4 CH3Cl সংকেতযুক্ত কয়টি সমাণু সম্ভব? তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যারিন, মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন যদি হয় C6H4, তার মানে এটা অনেকটা কেমন জানো? C6H4, তার মানে এই যে ধরো এখানে C6H4, এক হাতে কি CH3 আর আরেক হাতে হলো Cl। এখন এরকম যদি হয় তাহলে কিন্তু দেখো 1 নম্বরে তোমার 1 নম্বর কার্বনে CH3 এটা বজায় থাকবে, 1 নম্বর কার্বনে ওটা ফিক্স থাকবে। এখন Cl যদি 2 নম্বরে থাকে, এটা কিন্তু 2 নম্বর, সেটাকে আমরা বলি অর্থ। এখন CH3 একে ফিক্স থাকলো, এই ক্লোরিনটা এখন 2-এ না থেকে সে চলে আসলো মনে করো 3 নম্বরে। এখন 3 নম্বরে যদি চলে আসে, সেক্ষেত্রে তোমার এটা হয়ে যাবে মেটা, ঠিক আছে? এখন মনে করো 3-এ না এসে সে চলে আসলো কোথায়? 4-এ। তো এখানে যদি আসে তাহলে সেটার নাম হয়ে যাবে প্যারা। তার মানে দেখো 3টা সমাণু হবে, ঠিক আছে? 1:2 হলে হবে অর্থ, 1:3 হলে হবে মেটা, 1:4 হলে হবে প্যারা। তো এই টাইপের যেগুলো আছে আমাদের সমাণু কয়টা হবে? 3টা। সো C6H4 CH3Cl সংকেতযুক্ত কয়টি সমাণু সম্ভব? 3টি। ক্লোরালের সংকেত কোনটি? এটা মুখস্থ রাখতে হবে, CCl3CHO। অ্যালকেনের সাধারণ সংকেত, এটা তো আমরা সবাই জানি, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এমন কোনো সংকেত নাই, এটা হচ্ছে আমাদের অ্যালকিনের সংকেত, এটা হলো অ্যালকাইনের সংকেত। এরপরে বলেছে কিটোইনল টটোমারিতা প্রদর্শন করে কোনটি? কিটোইনল টটোমারিতা আমি বললাম প্রোপানন, বিউটানন, এগুলা, ঠিক আছে? নিচের কোনটি টার্সিয়ারি অ্যালকোহল? টার্সিয়ারি অ্যালকোহল মানে কি? টার্সিয়ারি অ্যালকোহল মানে 3 ডিগ্রি অ্যালকোহল। সো কোথায় 3টা CH3 আছে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো সেক্ষেত্রে অ্যান্সার হবে এইটা, এই যে ক। দেখো এখানে 3টা CH3 আছে। বলবা যে ভাইয়া এখানে তো 3টা CH3 আছে, কিন্তু এই ক্ষেত্রে তোমার কার্বনের 4 হাত দেখো হয় নাই,
কার্বন 3 হাত দিয়ে 3টা CH এর সাথে যুক্ত থাকলেও আর একটা হাত দিয়ে H এর সাথে যুক্ত 4টা, আর একটা হাত দিয়ে সে OH এর সাথে যুক্ত, মানে 5টা হাত হয়ে গেল, তার মানে ওটা বাদ। আর এগুলো তো হবেই না, বোঝাই যাচ্ছে। সো অ্যান্সার হচ্ছে এটা। জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কোনটি? তোমাদেরকে আমি শিখিয়েছিলাম ABC ইন্টু মানে ABC ডাবল বন্ড CAB, অর্থাৎ মাঝখানে তো কার্বন থাকবে, মাঝখানে কার্বন থাকবে। এখন এর দুই সাইডে তোমার AB হতে হবে, AB, আবার এই সাইডেও কি AB হতে হবে, তার মানে দুইটা ভিন্ন ভিন্ন মূলক হতে হবে। তো সেটার ক্ষেত্রে দেখো এখানে কার্বন কার্বন, এখন একটা আছে ClH, তার মানে কি ভিন্ন, তাহলে ClH, Clকে আমরা A ধরলাম আর Hকে আমরা B ধরলাম, তাহলে হচ্ছে হ্যাঁ। আবার এই ক্ষেত্রে দেখো ClH, তার মানে এই ক্ষেত্রেও AB মিলতেছে, তার মানে এই ক্ষেত্রে এটা সঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো CH2, তার মানে এখানে কার্বনের সাথে দুইটা H আছে, মানে দুইটাই হচ্ছে A ধরলাম আর কি, হ্যাঁ। সো দুইটাই মানে একই জিনিস থাকলে হবে না, ভিন্ন থাকতে হবে, কার্বনের সাথে ভিন্ন, AB মানে ভিন্ন, এই সাইডেও ভিন্ন থাকতে হবে। এক্ষেত্রে দেখো একই জিনিস, তো এটা অ্যান্সার হবে না, এক্ষেত্রে একই জিনিস, এটাও অ্যান্সার হবে না। ওকে, এরপরে বলেছে বেনজিন, বেনজিনের কার্য মানে বেনজিন বলয় কয়টি প্রতিস্থাপক যুক্ত থাকলে ওই যৌগটির দুটি প্রতিস্থাপক, সরি বেনজিন বলয় দুটি প্রতিস্থাপক যুক্ত থাকলে কয়টা সমাণু সম্ভব? কেবলই আমি দেখাই আসলাম এই যে দুইটি প্রতিস্থাপক থাকলে 3টা সমাণু সম্ভব। সো অ্যান্সার হবে 3। কার্বনায়ন কোনটি? কার্বনায়ন মানে কার্বন যোগ অ্যানায়ন। এখন অ্যানায়ন কোনটায় দেখো প্লাস, তার মানে এটা কার্বনিয়াম, এটা বাদ, এটাও কার্বনিয়াম, এটা বাদ, এটা তো প্রসাম্য। আর CH3 এখানে দেখো বন্ড দেওয়া তো, বাট অ্যাকচুয়ালি এটা বন্ড না, টাইপিং মিস্টেক, এইখানে ডাকতে হবে এইখানে। সো এটাই হচ্ছে আমাদের কার্বনায়ন, ঠিক আছে। ইলেকট্রোফাইল কোনটি? ইলেকট্রোফাইল মানে তোমরা জানো ইলেকট্রন আকর্ষী, তো যাদের ইলেকট্রন ঘাটতি আছে তারা ইলেকট্রন আকর্ষী। কার ইলেকট্রন ঘাটতি আছে? AlCl3। অ্যালুমিনিয়াম শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে, আর ক্লোরিনের শেষ কক্ষপথে ক্লোরিন 3টা ইলেকট্রন দিয়ে বন্ড করে, তার মানে 3 3 6। সো অষ্টক ঘাটতি থাকতেছে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে, সো ইলেকট্রনকে কী করবে? আকর্ষণ করবে। এরপরে হচ্ছে নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? এটা তো সেম, AlCl3। নিচে কোনটি ইলেকট্রোফাইল আবারও? সো এটা BF3, এখানেও অষ্টক ঘাটতি আছে, হ্যাঁ, যদি করে দেখো গাঠনিক সংকেত করে দেখো ইলেকট্রন ঘাটতি আছে। কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম কোনটি? কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম, তো মনে রাখবে আমাদের বইয়ের সকল বিক্রিয়া, দেখো আমি তোমাকে লিখে দিই, আমাদের বইয়ের যত ক্রম আছে সব ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এভাবে। ব্যতিক্রম আছে মাত্র 4টা, ব্যতিক্রম আছে মাত্র 4টা। সেগুলো কি কি? একটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতা, অ্যামিনের ক্ষারধর্মিতা, যেটা আমরা জানি কি 213, তার মানে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি। আর বাকি যে 3টা, একটা হচ্ছে অ্যালকোহলের অম্লধর্মিতা, অ্যালকোহলের অম্লধর্মিতা, অ্যালকোহলের অম্লধর্মিতা। এরপরে হলো কার্বনায়নের স্থায়িত্ব, কার্বনায়নের স্থায়িত্ব। এরপরে হলো SN2 বিক্রিয়ার সক্রিয়তা, SN2 বিক্রিয়ার সক্রিয়তা। এখন এই তিনটারই তোমার অনুপাতটা বা ক্রমটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ব্যতিক্রম বুঝছো? অ্যামিনের ক্ষারধর্মিতা 213, আর এই 3টারই ক্রম হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, আর বাকি সব হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে কি বলেছে? কার্বনিয়াম আয়নসমূহের স্থায়িত্বের ক্রম কোনটি? সো তাহলে এটা তো আমাদের নর্মালই হবে, তো নর্মাল হলে নর্মাল কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, সো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার গ।
এরপরে বলেছে কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম। তাহলে আমি যেটা দেখালাম ব্যতিক্রম, তাহলে ব্যতিক্রম হলে কি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের ক। হাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিনে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা কত? সো অ্যানথ্রাসিনের ক্ষেত্রে কি হয় আমরা জানি, 3টা তোমার হচ্ছে বলয় থাকে, 3টা, তাই না? এই যে একটা, 2টা, 3টা বলয় থাকে। এখন আমরা সূত্র জানি কি 4n+2, তাই না? 4n+2, তো 3 হলে 3 আর 4 12 আর 2 14, সো অ্যান্সার হবে 14। এই জগতে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা কয়টি? তো দেখো আমরা জানি একটা পাই বন্ধনে 2টা সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন জানি না, বাট ডাবল বন্ড আছে কিন্তু, হ্যাঁ এখানে ডাবল বন্ড আছে, তার মানে এখানে কয়টা আছে? 2টা। এখানে আরেকটা ডাবল বন্ড আছে, তার মানে আরও 2টা, 4টা, আর এখানে 2টা দেওয়াই আছে। সো টোটাল হচ্ছে 6টা সঞ্চরণশীল ইলেকট্রন। কোনটি অপ্রতিসম অ্যালকেন? এখন অপ্রতিসম অ্যালকেন মানে তোমরা জানো যে ডাবল বন্ডের 2 সাইডে মানে ভিন্ন সংখ্যক কার্বন। এখন এখানে দেখো 2 সাইডেই তোমার সেম, এই সাইডেও দেখো এখানেও 2টা, এখানে 2টা, এখানেও 2টা, তার মানে এটা অ্যান্সার হবে না, এইটা অ্যান্সার হবে, কারণ এখানে 2 সাইডে ভিন্ন, এই সাইডে একটা কার্বন, এই সাইডে 2টা কার্বন। ন্যাপথালিন যৌগিক সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা কত? ন্যাপথালিন এর ক্ষেত্রে আমরা জানি C10H8, এবং এই ক্ষেত্রে তোমার 2টা চক্র থাকে। সো 4 × 2 + 2, 8 আর 2 10। কোন মূলকটি বেনজিন বলা হয় অর্থপ্যারা নির্দেশক? খেয়াল করো, অর্থপ্যারা নির্দেশক মানে মনে রাখবা যে তোমার নির্দেশকটা এখানে একক বন্ধন থাকতে হবে, একক বন্ধন থাকলে সেটা অর্থপ্যারা, আর যদি মিনিমাম একটা ডাবল বন্ড থাকে সেটা হলো মেটা নির্দেশক হয়ে যাবে। সো এর মধ্যে অর্থপ্যারা নির্দেশক বলছে যেহেতু, তার মানে একক বন্ধন আছে কোনটা? এই যে বন্ড বিআর, দেখো একটাই মাত্র বন্ড, ঠিক আছে, সিঙ্গেল বন্ড। মেটা নির্দেশক মানে অবশ্যই কি থাকতে হবে বললাম? ডাবল বন্ড থাকতে হবে। তো সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? খেয়াল করো, NH যদি আমরা করতে চাই, এক্ষেত্রে কিন্তু তোমার সবগুলোতে একক বন্ধনই আছে, NH3, তাই না? বন্ড NH3, দেখো বন্ড NH3, তাই তো? সেটাতে সবই সিঙ্গেল বন্ড, সো এটা আমাদের অ্যান্সার হবে না। এরপরে কি বলেছে? SO3H যদি করি, বন্ড SO3H, তার মানে S ও আরও একটা ও, এই যে দেখো বন্ড SO3H সবার কিন্তু মানে যে কয়টা যোজনে তা কিন্তু পূর্ণ করতে হবে। তাহলে সালফারে কিন্তু 6, সেটা পূর্ণ হয়েছে, অক্সিজেনের 2, হাইড্রোজেনের 100 পূর্ণ হয়েছে, কিন্তু এখানে দেখো ডাবল বন্ড আছে, তো মিনিমাম একটা ডাবল বন্ড থাকলেই সেটা মেটা নির্দেশক। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বন্ড SO3H। এগুলো করে দেখতে পারো, সিঙ্গেল বন্ড, সবগুলোতে সিঙ্গেল বন্ড। বেনজিন বলা হয় সক্রিয়কারী মূলক। সক্রিয়কারী মূলক মানে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তো অর্থপ্যারা নির্দেশক যদি বলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এই যে সিঙ্গেল বন্ড থাকতে হবে, তাহলে বন্ড ও, বন্ড CH3। আচ্ছা, এটা বলেছে অর্থপ্যারা নির্দেশক। মনে রাখবে একটা ব্যতিক্রম, এই যে NaCO CH3, এই একটা ব্যতিক্রম আছে, যেটা ডাবল বন্ড আছে সংকেতে, তা সত্ত্বেও ওইটা কিন্তু অর্থপ্যারা নির্দেশক হবে, এই একটা ব্যতিক্রম, বুঝছো? আচ্ছা, এরপরে বলেছে যে বেনজিন বলা যদি NO2 বন্ড NO মানে নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি? 3 নাম্বার মনে রাখবা যে মেটা অবস্থানে থাকলে তার ঘনত্ব সবচেয়ে বেশি হয়। অ্যারোমেটিক বলে সক্রিয়কারী মূলক। সক্রিয়কারী মূলক মানে আবারও সেম কথা, অর্থপ্যারা নির্দেশক, তার মানে কি মূলকে সিঙ্গেল বন্ড থাকতে হবে। সিঙ্গেল বন্ড কোনটাতে আছে? এই যে বন্ড Cl, বন্ড CHO। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের যেটা বলেছে যে হ্যালোজেন ও অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া মেকানিজম কোনটি? আচ্ছা, আমাদের কিন্তু এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক সংযোজন, এই টাইপের কথাবার্তা দিয়ে অনেক প্রশ্ন আমাদের ফেস করতে হয়। সো তোমাদের জন্য আমি একটা নোট করেছি, তোমরা চাইলে এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নিজেরা নোট করে রাখতে পারো আর কি, খুবই হেল্পফুল হবে, ঠিক আছে? আমি পড়ার সময় নোটটা করেছিলাম, তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিলাম। নাও এই যে দেখো, ইলেকট্রোফিলিক সংযোজন দিবে অ্যালকিন এবং অ্যালকাইন, বুঝছো? নিউক্লিওফিলিক সংযোজন দিবে অ্যালডিহাইড কিটোন, অর্থাৎ যেখানে CO মূলক থাকবে, কার্বনের মূলক থাকবে। ফ্রি রেডিক্যাল সংযোজন দিবে খারাসেন্থি এবং উডস বিক্রিয়া।
ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করা দেবে সকল অ্যারোমেটিক যৌগ। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এই যে RH মানে হ্যালোজেনো অ্যালকেন, RNH2, ROH, RCOH মানে এই টাইপের যাই তুমি পাবা সেটা হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আর ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন দিবে শুধু অ্যালকেন। খুবই ইম্পর্টেন্ট একটা নোট, তো আশা করি হেল্পফুল হবে তোমাদের জন্য। তো এখানে বলেছে কি হ্যালোজেনো অ্যালকেনে প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম কোনটি। তো হ্যালোজেনো অ্যালকেন কেবলই আমরা দেখে আসলাম ওই যে R বন্ড X, কী ছিল ওটা ছিল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, বুঝছো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি। আমরা জানি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়। কি অ্যালকেন মানে একটা কার্বন কমে যায় আর কি, নিম্নতর অ্যালকেন। আচ্ছা, সোডিয়াম এখানে কিন্তু CH2 হবে, ভুল আছে, CH3 CH2 আর COO মানে সোডিয়াম প্রোপানয়েড, এর সাথে NaOH সাথে কিন্তু CaO, এটা না দিলেও আমরা বুঝতেই পারি এটাকে বলে সোডা লাইম। এই বিক্রিয়ার উৎপাদ কোনটি। আপনি এটা কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে। তো একটা কার্বন কমে যাবে, 1 2 3টা কার্বন আছে, তার মানে 2 কার্বনযুক্ত অ্যালকেন অর্থাৎ ইথেন তৈরি হবে, ইথেন। অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আবারও সেম সোডা লাইম, তার মানে কি এই বিক্রিয়া বলেছে এক্ষেত্রে এ যৌগটি কোনটি। তো সেম এখানে অ্যালকেন তৈরি হবে, বুঝতে পারতেছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অ্যালকেন তৈরি হবে। এরপর 73 দাগে বলেছে RH, RONA, ROR এই বিক্রিয়ার নাম কি। দেখো এখানে কি তৈরি হয়েছে, বন্ড ও বন্ড আর, এটাকে কি বলে, ইথার বলে। আমরা জানি উইলিয়ামসন ইথার সংশ্লেষ প্রক্রিয়ায় ইথার তৈরি হয়, সো ওটা অ্যান্সার। ইথাইনের সাথে H2 দিলে PDBSO মানে রোজেনমুন্ড বিজারণ দিব, এই ক্ষেত্রে X যৌগটা কি মানে কি তৈরি হবে তাই বোঝাতে চাচ্ছে। এখন তোমরা জানো কিনা ইথেন মানে C2H2, এই C2H2 সাথে প্রথমে H2 দিয়ে তোমার 180 ডিগ্রি সেলসিয়াস 150 ডিগ্রি সেলসিয়াস এবং নিকেল প্রভাবক দিয়ে তোমার প্রথমে ইথিন তৈরি হয়, দেন ইথিনের সাথে আবারও H2 দিয়ে ইথেন তৈরি হয়ে যায়। যদি আমরা মাঝখানে এই জিনিসটাকে আটকাইতে চাই, এটা সিকোয়েন্স বিক্রিয়া তো চেন বিক্রিয়ার মতন, তো আমরা যদি আটকাইতে চাই C2H2 সাথে H2 দিয়ে দিলে PDBSO4 প্রভাবক হিসাবে দিলে C2H4 তৈরি হবে, অর্থাৎ ইথিন তৈরি হবে, ওইটা আর ইথেনে যাবে না। সো এটাকে বলে রোজেনমুন্ড বিজারণ। তো সেক্ষেত্রে অ্যান্সার C2H4, তার মানে ইথিন। আচ্ছা, এরপরে বলেছে যে RCH2Br NaOH অ্যাকোয়াস সলিউশন দিব উৎপাদ, তাহলে এক্ষেত্রে বিক্রিয়াটি কৌশল কি। তো এটার অ্যান্সার হবে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, ঠিক আছে। কেন, ওই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এই যে RH আছে, বা আমি যেটা দেখালাম তোমাদেরকে একটু আগে নিউক্লিওফিলিক প্রতিস্থাপনে কী দেখালাম তার মধ্যে এটা কিন্তু পড়ে। সো এটা আমাদের অ্যান্সার হবে RH। এস্টারের অম্লের আদ্র বিশেষণে কী উৎপন্ন হয়, খেয়াল করো, এস্টারের সংকেত কি, বন্ড COOR। এখন তুমি যদি আদ্র বিশেষণ করো, আদ্র বিশেষণ মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া, পানি মানে কি H2O, তাহলে অবশ্যই এখানে H যুক্ত কিছু একটা তৈরি হবে, তার মানে আর উঠে গিয়ে সেখানে কি বসবে, H বসবে। তাহলে বন্ড COOH মানে কি, জৈব অ্যাসিড, সেটা অ্যান্সার। আচ্ছা, 77 দাগটা খেয়াল করো, CH2 ডাবল বন্ড CH Br এই যৌগটি কোনটি। তো এটা কিন্তু আমাদের কি যৌগ জানো, বা কি বিক্রিয়া, এটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো আমরা জানো তেলা মাথায় তেল দেওয়ার মতো, তার মানে যেখানে Br আছে ওইখানে আমাদের আবার Br দিতে হবে, ঠিক আছে। তাহলে Br হয়ে যাবে কত, 2, আর Hটা চলে যাবে এইখানে অপর পাশে, তাহলে CH3 CHBr2, এটা আমাদের অ্যান্সার। গ্রিগনাট বিকারকের সাথে RCHO দিলে এই যৌগটি X যৌগটি কোনটি। আচ্ছা, গ্রিগনাট বিকারকের থেকে কিন্তু আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, তোমরা জানো কিনা। এই যে RCHO, যদি আমরা HCHO দিই গ্রিগনাট বিকারকের সাথে HCHO, তাহলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। যদি আমরা গ্রিগনাট বিকারকের সাথে RCHO দিই,
এটা হতে পারে ইথাইল মানে ইথানল, প্রোপানল, বিউটানল, যে কোনো কিছু, তাহলে তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমরা গ্রিগনান্ট বিকারকের সাথে তোমার হচ্ছে কিটোন দিই, কিটোন, এটা হতে পারে প্রোপানন, বিউটানন, যে কোনো কিছু, হ্যাঁ, তাহলে তৈরি হবে কি 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের RCHO দেওয়া, তার মানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, বুঝতে পারতেছি। আচ্ছা, SN বিক্রিয়া দেওয়া, তার মানে কয় ধাপে সম্পন্ন হবে? 2 ধাপে, আমরা জানি। ওকে, এক্স যৌগ ওজনীকরণ করেছে। আচ্ছা, যাই হোক, বলেছে এক্স যৌগটি কি। এখন এখানে ওজনীকরণে কি তৈরি হয়েছে আমাদের সেটা দেখতে হবে। মিথানল, প্রোপানল, তার মানে অ্যালডিহাইড মূলক তৈরি হয়েছে। এখন তোমরা জানো কিনা ওজনীকরণ বিক্রিয়ায় অ্যালডিহাইড কখন তৈরি হয়? যদি আমরা অ্যালকিনের ওজনীকরণ করি, অ্যালকিনের যদি ওজনীকরণ করি সেক্ষেত্রে তৈরি হয় অ্যালডিহাইড। আর অ্যালকাইন এর ওজনীকরণ করলে হবে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তো যেহেতু অ্যালকাইন তো হবে না, যেহেতু মানে অ্যাসিড নাই, তাহলে এইটা এবং এইটা আগের থেকে আমাদের বাদ, বুঝতে পারতেছি। এখন আছে বিউটিন 1, বিউটিন 2। তো এখন এইখানে মিথানল মানে মিথ মানে কত? 1টা কার্বন, প্রোপ মানে 3টা কার্বন, তার মানে 3 আর 1 4, অবশ্যই বিউট দিয়ে কিছু একটা হবে। এখন বিউটিন 1, বিউটিন 2, এখানে অ্যান্সার হবে বিউটিন 1। তোমাদের বইতে আছে বিউটিন 2 যদি হতো তাহলে কি অ্যান্সার হতো জানো? 2 অণু ইথানল, মানে ইথ মানে তো 2, ওটা তৈরি হবে 2 অণু, তার মানে 2 দুগুণে 4, তখন বিউটিন 2, বুঝছো? 2 অণু ইথানল যদি থাকতো সেক্ষেত্রে বিউটিন 2 অ্যান্সার হতো, বইতে সুন্দর করে দেওয়া আছে। 81 দাগটা খেয়াল করো, এক্স যৌগ আবারও সেম, এখানে তোমার তৈরি হয়েছে কি, এখানে তৈরি হয়েছে CHO, মানে কি? মানে হচ্ছে গ্লাই অক্সাইড। সো এক্ষেত্রে অ্যান্সার হবে কি? ইথাইন। এরপরে বলেছে 82 দাগ দেখো, R2NH HNO2 এক্স যৌগ, এক্স যৌগটি কোনটি? তো দেখো এখানে কি আছে? NH আছে না, নাইট্রাস এসিডের সাথে বিক্রিয়া করা হয়েছে, তার মানে কি তৈরি হবে? নাইট্রোসো অ্যামিন। নাইট্রোসো অ্যামিনের কালার হচ্ছে হলুদ তৈলাক্ত। স্যালিসাইলিক অ্যাসিড ফেনল থেকে প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? কো-বিসমিথ বিক্রিয়া। এটা তো মুখস্থ রাখতে হবে আর কি, হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে বলেছে বেনজিন, বেনজিনের সাথে বিক্রিয়া করা হয়েছে করে, আচ্ছা, নিচের কোন ক্রমটি সঠিক? ওকে, তাহলে তোমাকে বুঝতে হবে প্রথমে বেনজিনের নাইট্রেশন করা হয়েছে, তার মানে এক্স যৌগটা কি হবে? এটা হবে তোমার হচ্ছে নাইট্রোবেনজিন, তার মানে এই যে তোমার এই মাথায় হচ্ছে NO2, বেনজিনের মাথায় NO2। আচ্ছা, এর সাথে আবার যদি আমি এইচ মানে বিজারণ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার অ্যানিলিন তৈরি হয়ে যাবে। বেনজিনের মাথায় কি হবে? NH2। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের সক্রিয়তার ক্ষেত্রে মানে ক্রমটা দেখতে হবে। তো আমরা জানি এই যে তোমার হচ্ছে অ্যামিনমূলক কিন্তু আগে থাকে, হ্যাঁ, যে আমাদের সক্রিয়তা সিরিজ বা অগ্রগণ্যমূলকের যে সিরিজটা আছে ওইখানে তুমি জানো যে এটা উপরে থাকে। সো এখানে অ্যান্সার হবে গ, ওয়াই সবচেয়ে বেশি, এরপরে বেনজিন, এরপরে হচ্ছে এক্স, তার মানে নাইট্রোবেনজিন। ওকে, এরপরে 85 দাগে আসো। এক্ষেত্রে বলেছে নিচের কোন ক্রমটি ক্ষারধর্মিতার জন্য সঠিক? তার মানে তো আমরা জানি 213, তো 213 যদি হয় সেক্ষেত্রে অ্যান্সার আমাদের হবে এই যে গ দাগটা অ্যান্সার হবে 213 এবং সাথে NH3। আচ্ছা, এরপরে বলেছে কোন অ্যালকোহলটি নিরোধিত হয়ে অ্যালকেন গঠন করতে পারে না? তো এক্ষেত্রে মনে রাখবা মিনিমাম 2 কার্বন হতে হবে যদি অ্যালকেন গঠন করতে চাই নিরোধিত হয়ে। সো সেক্ষেত্রে দেখো এইটাতে 1টা কার্বন আছে মাত্র, তার মানে এটা অ্যান্সার হবে না। আচ্ছা, এরপরে বলেছে ফরমালিন কি? ফরমালিন হচ্ছে 60% পানি, 40% মিথানলের মিশ্রণ। তার মানে আমরা জানি 40% মিথানলের জলীয় দ্রবণ, তার জলীয় দ্রবণ থাকবে 60%, 40% থাকবে মিথানল। এরপরে দেখো কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? আমরা জানি আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ যুক্ত কি অ্যালডিহাইড এবং কিটোন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। সো আলফা হাইড্রোজেন কাদেরকে বলা হয়? তোমার একটা কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে তাকে বলে আলফা কার্বন, ওর সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে তাকে বলা হবে আলফা হাইড্রোজেন। সো এটা যদি আমরা দেখি
CH কার্যকরী মূলক, ঠিক আছে। এর সাথে যে কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, বাট এর সাথে কোনো হাইড্রোজেন নাই, সো আলফা হাইড্রোজেন এখানে নাই। এখানে মূলকের সাথে তোমার কোনো আলফা কার্বনই নাই, তার মানে আলফা কার্বন নাই। এইটা হাইড্রোজেন আছে, বাট এটাকে কিন্তু আলফা হাইড্রোজেন বলতে পারবো না, কারণ এখানে আলফা কার্বন নাই। আচ্ছা, এইটা কিন্তু আমাদের অ্যান্সার হবে, কারণ এখানে মূলকের সাথে যে কার্বনটা আছে এটা আলফা কার্বন, তারপরে যেটা হাইড্রোজেন এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, সো আলফা হাইড্রোজেন আছে, সো এটা অ্যান্সার হবে। কোন জায়গাটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে খেয়াল রাখবা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, এখানে কিন্তু কিটন হবে না, বুঝছো? ওখানে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটন দুইটাই দেয় অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়া, বাট এই ক্ষেত্রে আমাদের ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন যে কিটন আছে সে দিবে না, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড দিবে শুধুমাত্র। তাহলে দেয় না, তার মানে আলফা হাইড্রোজেন যুক্ত যে যৌগ সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো দেখি আমরা, এই যে এটা দেখো আলফা হাইড্রোজেন যুক্ত, এটা অ্যান্সার। বাকি কোনোটাই আমাদের আলফা হাইড্রোজেন নাই। কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয়? কার্বিলামিন বিক্রিয়া মনে রাখবা দেয় হচ্ছে কারা? 1 ডিগ্রি অ্যামিন। 3টা জিনিস তোমার হচ্ছে বা 3টা যৌগ কার্বিলামিন পরীক্ষা দিবে। কারা কারা? 1 ডিগ্রি অ্যামিন, ক্লোরোফর্ম এবং অ্যানিলিন, এরা সবাই মানে কার্বিলামিন পরীক্ষা দিবে। সো এক্ষেত্রে 1 ডিগ্রি অ্যামিন কোনটা আছে? 1 ডিগ্রি অ্যামিন মানে একটা আর, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 1 ডিগ্রি অ্যামিন। ওকে, কোন বিকারকটি ইথানল আর ইথানলিক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে? তো এটা অ্যান্সার সোডিয়াম, মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কোন যৌগটি মৃদু অম্লধর্মী হয়? তো মৃদু অম্লধর্মী হয় অ্যালকাইন, সো অ্যালকিন আগে থেকে বাদ, সো অ্যালকিন এটা আছে অ্যালকেন, সো এটা বাদ। আর এটাতে তোমার অ্যালকেন, সো এটাও বাদ। সো আমাদের অ্যান্সার খ অথবা গ। এখন খ দাগে যদি আমরা দেখি, সো খ দাগে দেখো এই যে কার্বনটা আছে, এই কার্বনে তোমার 1 হাত 3 হাত 3 আর 1 4, আরেকটা কিন্তু হাইড্রোজেনের সাথে 5, সো এটা আমাদের গাঠনিক সংকেতে ভুল, এটা ভুল, সো অ্যান্সার হবে গ। এরপরে প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? মিথেন, আমরা জানি, সো মিথেন। রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয়? বিউটেন, প্রোপেন, এটাও মুখস্থ। জৈব যৌগে OH মূলক শনাক্তকরণে নিচে কোন বিকারক ব্যবহৃত হয়? OH মূলক শনাক্তকরণ অর্থাৎ অ্যালকোহল মূলক শনাক্তকরণে তোমার ব্যবহার করা হয় সোডিয়াম ধাতু, ঠিক আছে। আচ্ছা, এই যে কোন বিকারক, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন কি বিকারকের ব্যবহার এবং বিভিন্ন নামধারী বিক্রিয়ার যে প্রভাবকগুলো আছে, এইটা নিয়ে আমি কয়েকদিন আগে অর্থাৎ তোমাদের মানে কেমিস্ট্রি পরীক্ষা যে সেকেন্ড পেপার পরীক্ষা 17 তারিখে হয়েছিল, মনে আছে? তো ওই পরীক্ষার কিছুদিন আগে আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম যে বিকারকের ব্যবহার এবং নামধারী বিক্রিয়াগুলোর প্রভাবক। সো চাইলে ওই ভিডিওটা একটু দেখে আসতে পারো, খুবই উপকার হবে। এগুলো খুব টেকনিক দিয়ে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। ওপেন গ্রুপে তোমাদের আছে, ওপেন গ্রুপ যে মেডিয়ানে যে ওপেন গ্রুপ আছে ওইখানে ভিডিওটা দেওয়া আছে, তোমরা চাইলে করে দেখতে পারো আর কি। আচ্ছা, এখন দেখো নিচের কোন যৌগটি টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ দেয়? তো মনে রাখবা টলেন বিকারক কখন ব্যবহার করা হয়? অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য করার সময়। এখন অ্যালডিহাইড কী করবে? টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে আর কিটোন করে না, তাহলে এই ক্ষেত্রে আমাদের দর্পণ দেয় বলেছে, সিলভার দর্পণ দেয় মানে কি আমাদের মানে অ্যালডিহাইড মূলক অ্যান্সার হবে। সো প্রোপানন আছে, এটাতে অ্যান্সার হবে না, ওইগুলো তো হবেই না। এরপরে বলেছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা কোনটি শনাক্ত করা যায়? একই কথা, অ্যালডিহাইড মূলক শনাক্ত করা যায়, যেটা বললাম। এরপরে হচ্ছে 98 তোমার হচ্ছে CH3CHO, তার মানে কি? তার মানে হচ্ছে এটা একটা অ্যালডিহাইড আর এটা একটা কিটোন, এদের মধ্যে পার্থক্যসূচক যেটা বললাম যে টলেন বিকারকের সংকেতই হচ্ছে এইটা। অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায়? অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা গ্লিসারিন শনাক্ত করা যায়, মুখস্থ করতে হবে। কোন যৌগটি কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়? ওই যে বললাম 1 ডিগ্রি অ্যামিন, ক্লোরোফর্ম এবং অ্যানিলিন, এই 3টা। গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষায় যে যৌগ উৎপন্ন হয় এর নাম কি? তো গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষায় কোন যৌগ উৎপন্ন হয়? 2-propene-on-L, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 2-propene-on-L, ঠিক আছে, মুখস্থ রাখতে হবে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি? খুবই ইম্পর্টেন্ট, দেখো নাইট্রাস অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ,
এখানে একটা বিষয় একটু খেয়াল রাখবা, যে HNO2 যেটা, এটা কিন্তু তোমার সহ বিক্রিয়া করা হয়। তোমাদের যে বই আছে, বইতে খেয়াল করবা বা দেখবা আর কি, ওখানে এই যে HNO2 মানে নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা এইভাবে লেখা আছে। তার মানে বিক্রিয়কের সাথে 1 ডিগ্রি অ্যামিনের সাথে একটা HNO2 যোগ মানে বিক্রিয়কে আছে। বাট নর্মালি আমরা প্রভাবকটা কোথায় লিখি, একটা তীর চিহ্ন দেওয়া হয়, তো এর এই সাইডে তোমার হচ্ছে বিক্রিয়ক থাকে, এই সাইডে উৎপাদ থাকে, আর এর উপরের নিচে যা থাকে সেটা তো প্রভাবক। এই প্রভাবকে কিন্তু আছে NaNO2 মানে সোডিয়াম নাইট্রাইট, NaNO2। তো এটা খেয়াল রাখবা, যদি বলে প্রভাবক কোনটা তখন কিন্তু NaNO2 অ্যান্সার দিতে হবে। বাট নাইট্রাস অ্যাসিড বললে সেটা হচ্ছে মানে বিক্রিয়ক হিসেবে, অর্থাৎ বা নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসো অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি? অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে আমরা জানি ব্রোমিন দ্রবণ, আর ব্রোমিন পানি কোথায় ব্যবহার করা হয়? ফেনল শনাক্তকরণে, হ্যাঁ মনে রাখতে হবে। আচ্ছা, NaHCO3 ব্যবহার করা হয় তোমার কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণে 5% সোডিয়াম বাইকার্বনেট, তাই না? এটা কিন্তু আমরা জানি। FeCl3 হচ্ছে ফেনল শনাক্তকরণে ব্যবহার করা হয়, FeCl3। ওকে, লুকাস বিকারক ব্যবহৃত হয় কোন যৌগ শনাক্তকরণে? অ্যালকোহল, লুকাস বিকারক, হ্যাঁ অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, এটাকে বলা হয় লুকাস বিকারক। আচ্ছা, এরপরটা দেখো, ফেনলের সাথে ব্রোমিন পানি যোগ করলে কোন ধরনের পদক্ষেপ পড়ে? সো 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের হালকা হলুদ, হ্যাঁ এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন হয় কোনটিতে? অ্যাক্রোলিন মানে কি? গ্লিসারিন। সো গ্লিসারিন প্লাস KHSO4কে উত্তপ্তকরণ। আচ্ছা, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কোন পরীক্ষাটি করা হয়? কার্বিলাইন পরীক্ষা, বারবার বলতেছি। ওকে, অ্যালডিহাইডমূলক শনাক্তকরণের জন্য কোনটা? অ্যালডিহাইডমূলক শনাক্তকরণের জন্য হচ্ছে আমাদের এই যে ফেলিং দ্রবণ এবং টলেইন বিকারক, এই দুইটাতেই অ্যালডিহাইড হচ্ছে পজিটিভ আর ফেলিং দ্রবণ আর কিটোন হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? অ্যালকাইন অন শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি? অ্যালকাইন অন শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি? সো অ্যালকাইন অনের জন্য আমরা জানি ব্যবহার করা হয় কোনটা? সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে প্রথমটা। হ্যাঁ, এই যে অ্যালকাইন অন শনাক্তকরণের ক্ষেত্রে 3টা বিকারক ব্যবহার করা, একটা সোডিয়াম ধাতু সহ পরীক্ষা করা যায়, তারপরে হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট সহ পরীক্ষা, আরেকটা হলে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড সহ পরীক্ষা। এই 3টাভাবে করা যায়, বইতে আছে। কার্বিলাইন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায়? ক্লোরোফর্ম বলেছি আমি। জৈব যৌগে এই তোমার কার্বক্সিলিক অ্যাসিড মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? এই যে NaHCO3 দ্রবণ, একটু আগে বললাম 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ। কার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম কি? ফেনল। আইআর বর্ণালীতে কার্যকরীমূলক অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত? আইআর বর্ণালীতে 1000 থেকে 4000। ওকে, এরপরে বলেছে নিচের কোন অঞ্চলে আইআর বর্ণালীর সাহায্যে কার্বনিলমূলক শনাক্ত করা যায়? তো এখন আমাদের কার্বনিলমূলক শনাক্তকরণে একটা ছক কিন্তু বইতে আছে, তো ওইটা এই যে দেখো, এই যে ছকটা, এই ছকটা আমাদের একটু পড়তে হবে। আমি তোমাদের একটু পড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো খেয়াল করো, আমি যেভাবে বলতেছি এভাবে একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা দেখো, তো এইখানে আমরা এইভাবে মনে রাখতে পারি, খুব টেকনিক দিয়ে তোমাদের শিখাই দিচ্ছে 10টা, একটু মনে রাখার চেষ্টা করো, MCQ আসবে। এখানে দেখো 10 থেকে 12 বলতে পারি আমরা, কারণ 1000 থেকে 1220, তো তারপর আমরা 10 থেকে 1200 হিসাব করব। 10টা থেকে 12টা পর্যন্ত কি আমাদের স্কুল হয়। এখন একটা স্কুলে যা যা থাকে তাই। একটা স্কুলে কি আলো থাকে না? ক্লাসরুমের মধ্যে আলো প্রবেশ করে, তাহলে অ্যালকোহল। স্কুলে তো ফ্যান থাকে, এটা ক্লাসের উপরে ফ্যান থাকে। ইট দিয়ে তো স্কুল তৈরি হয়, তাই হচ্ছে ইথার। আচ্ছা, এরপরে স্টুডেন্ট থাকে না? স্কুলে স্টুডেন্ট থাকে, তাই স্টার। আবার অ্যাসিড, ওই যে স্টুডেন্ট থাকে তাই অ্যাসিড। তাহলে 10টা থেকে 12টার মধ্যে স্কুল হয়, স্কুলের বা ক্লাসের যে বৈশিষ্ট্য সেটা। ওকে, এরপরে দেখো অ্যামাইড, তোমরা জানো অ্যাসিড অ্যামাইড, এটা আমাদের যে অগ্রগণ্য মূলকের যে সারিটা আছে ওখানে কয় নাম্বারে আছে? 4 নাম্বারে আছে। আমি বলেছি ওটা মুখস্থ করতে হবে। তো 4 নাম্বার যেহেতু আছে, 4 স্কোয়ার করলে হয় কত? 16। তার মানে 4 স্কোয়ার 16, তাহলে 1630 থেকে 1690। আচ্ছা, এবার দেখো 1700 থেকে 1750। 17 মানে কি? 5। আমাদের মানে যে টাইমে হিসাব করলে, তাহলে 5টার সময় আবার কি স্কুল ছুটি হয়? অনেক স্কুল আছে 5টা পর্যন্ত হয়, ডে শিফট যেগুলো হয় আর কি। তো 5টার সময় আবার স্কুল ছুটি হয়, তার মানে কি আবারও সেম স্কুলের যে বৈশিষ্ট্য বা ক্লাসের যে বৈশিষ্ট্য সেইটা, যে আলো প্রবেশ করে, তাই না? স্টুডেন্ট থাকে, তাই হচ্ছে অ্যাসিড স্টার, ঠিক আছে? এছাড়াও কি আমরা বলতে পারি যে কাঠের বেঞ্চ থাকে। হ্যাঁ, কাঠের বেঞ্চ, তার মানে কিটোন।
কাঠের বেঞ্চ থাকে ক্লাচের মধ্যে, তাই কিটোন। ওকে, এরপরে আমরা দেখো অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডের মধ্যে হাইড্রাইড আছে, তার মানে H2O। হাইড্রাইড মানে হাইড্রোজেন ডাইঅক্সাইড। কারণ পানির আণবিক ভর কত, 18, তাই 1800 থেকে 1870। কার্বক্সিলিক অ্যাসিড কয় নাম্বারে আছে আমাদের ওই অগ্রগণ্য মূলকের সারিতে? প্রথমে আছে, তাই 2500 থেকে 3000। ওকে, এরপরে হচ্ছে আমাদের অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডে 2700 থেকে 2900 কীভাবে মনে রাখা যায়? অ্যালডিহাইড না বলে যদি আমরা অ্যালডিহাইডস বলি, তাহলে দেখো অ্যাল, আমরা যদি বানানটা একটু লিখি, অ্যাল লিখলাম, অ্যাল মানে কত, দুইটা বর্ণ আছে, তার মানে 2। আর ডিহাইডস, দেখো DEHYDES, ডিহাইডস কয়টা বর্ণ দেখো, 1 2 3 4 5 6 7, তার মানে 7। তো অ্যাল ডিহাইডস 2 7, তার মানে 2700 থেকে 2900 পার সেন্টিমিটার। এরপরে দেখো অ্যালকেন। অ্যালকেনের জন্য 2800 থেকে 3000। তাহলে এটা মনে রাখবা যে তুমি বাজারে গিয়েছো, ধরো, তো বাজারে গিয়ে তোমাকে আটা কিনতে হবে, কিন্তু আটার সাথে তুমি আলুও কিনেছো, আটার সাথে আলু, তার মানে আটার সাথে, আটা মানে কি 2800 থেকে 3000, তার মানে আটার সাথে আলু কিনি। লাইনটা লিখে রাখতে পারো, আটার সাথে আলু কিনি, তার মানে 2800 থেকে 3000 হচ্ছে অ্যালকেন। ওকে, এরপরে 3000 কি, ইথানল এবং ফেনল। দেখো লাস্টে কি আছে, নল আছে না, নল আছে, ইথানল, ফেনল। 3000, আমি যদি 3 লিখি, 3-এর লাস্টটা কি আসে, এই যে তাহলে দিয়ে নল যেখানেই পাবো সেখানেই 3000। ওকে, এরপরে হচ্ছে অ্যালকোহল ফেনল। খেয়াল করো, অ্যালকোহল ফেনল, এইখানেও আছে অ্যালকোহল ফেনল। পার্থক্য কি, এখানে আছে হাইড্রোজেন বন্ধন, এখানে আছে একক অণু। সেটা আমাদের একটু বুঝতে হবে। এটা কীভাবে মনে রাখতে পারি? মনে রাখবা যে একটা লাইন দিয়েছে, হাই আফার 32টা দাঁত নেই। ঠিক আছে, আফা মানে কি, খুলনার ভাষায় কিন্তু আপাকে আমরা আফা বলি, তাই না? তাহলে হাই আফার 32টা দাঁত নেই। তাহলে হাই মানে হাইড্রোজেন বন্ধন, আফা মানে অ্যালকোহল, মানে ফেনল। 32টা দাঁত নেই, তার মানে 3200 থেকে 3600। ঠিক আছে, আচ্ছা। এবার এটা কীভাবে মনে রাখতে পারি? একক অণু, ওই যে ক্লাস বারবার বলতেছি, তাহলে মনে রাখার একটা ক্লাসে সব ছেলে, আমাদের আফা একমাত্র মেয়ে। ঠিক আছে, তাহলে ক্লাসে আফা একাই ছাত্রী। লাইনটা কি, ক্লাসে আফা একাই ছাত্রী। তাহলে ক্লাসে আফা মানে অ্যালকোহল ফেনল, একাই মানে একক অণু, ছাত্রী মানে হলো 3600 থেকে 3640। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে বলেছি নিচের কোন অঞ্চলের আয়ার বর্ণের সাহায্যে কার্বনিল মূলক শনাক্ত করা যায়। সো এটা হবে 1680 থেকে 1860। এটা আমাদের বইতে অ্যান্সার দেওয়া আছে, তো এটা আমাদের বক্সের মধ্যে নাই, বাট এটা তোমার বলা আছে যেহেতু, তাহলে এটা আমাদের অ্যান্সার মুখস্থ করতে হবে, কিছু করার নাই। 1750 যদি হয় তাহলে কোনটা? 1750। তো আমরা দেখি কোনটা ছিল এই রেঞ্জের মধ্যে। 1750 বলতে এই যে অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এস্টার। সো এর মধ্যে তাহলে কোনটা হবে এখানে? তাহলে এখানে দেখো অ্যালডিহাইড, কিটোন আছে এখানে আমাদের, হ্যাঁ, যে CO মূলক থাকা মানে হচ্ছে কিটোন। সো কিটোন আছে, সো আমাদের আনসার এটা 1715। এরপরে বলছে জৈব যৌগ কার্যক্রম শনাক্তকরণে বর্ণালী মিতির সর্বোত্তম পদ্ধতি কোনটি? সর্বোত্তম পদ্ধতি হচ্ছে আইআর, সর্বোত্তম পদ্ধতি আইআর। ওকে, এরপরে বলেছে অ্যালকোহলিক মূলক শনাক্ত করা যায় কোনটা দিয়ে? অ্যালকোহলিক মূলক শনাক্তকরণ করা যায় কোনটি দিয়ে? আচ্ছা, সো এটা দেখো, এই যে OH বন্ধন 3200 থেকে 3600, যেটা আমি তোমাকে শেখালাম। ঠিক আছে, তো এইভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। এরপরে বলেছে কোন অঞ্চলের সাহায্যে ফেনলিক মূলক শনাক্ত করা যায়। সো এক্ষেত্রে অ্যান্সার হবে OH বন্ধন 3200 থেকে 3600, যেটা বললাম। আচ্ছা, অ্যালডিহাইড মূলক শনাক্ত করা যায় কোনটি দ্বারা? তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এই যে অ্যালডিহাইড মূলকের ক্ষেত্রে প্রথমটা। ঠিক আছে, এই যে 1700 থেকে 1740, যেটা আমি বারবার তোমাদেরকে দেখালাম, হ্যাঁ, ওই বক্সের মধ্যে বারবার বলে দিয়েছি। ওকে, CO কিটোন মূলকের বন্ধন প্রসারণের জন্য তরঙ্গ সংখ্যা। তো কিটোনের জন্য কিন্তু ছিল কি 1700 থেকে 1750। তো সেক্ষেত্রে আমাদের এর মধ্যে অ্যান্সার কোনটা হতে পারে? দেখো, ক আর খ দুইটাই হতে পারে, বাট আমাদের অ্যান্সার নেওয়া ক, 1701 পার সেন্টিমিটার। সো ওটাই আমাদের মুখস্থ করতে হবে।
এরপরে দেখো কিছু ব্যবহার আছে আমাদের, এগুলো তো মুখস্থ বিষয়। যে ডিনামাইট তৈরি করতে কোনটা, নাইট্রোগ্লিসারিন, মুখস্থ করতে হবে। জাহাজ ধ্বংসকারী বললে টিএনটি, তার মানে ট্রাই নাইট্রোটলুইন। আচ্ছা, এরপরে বলছে হৃদরোগ অ্যানজানা পেক্টোরিস নিবারণে কোনটি ওষুধ ব্যবহৃত হয়, নাইট্রোগ্লিসারিন। হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড তৈরিতে টিএনটি, টিএনটি মুখস্থ করতে হবে। ডেটলের মূল উপাদান কি, ক্লোরোজাইলিনল, ঠিক আছে। এছাড়াও ক্লোরোপিক্রিন আছে। আচ্ছা, এছাড়াও কিন্তু পাইন তেল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল এগুলোও আছে। কোপা আমেরিকা দিয়ে করতে পারো, কোপা আমেরিকা, ক দিয়ে ক্লোরোজাইলিনল, প দিয়ে পাইন তেল, আমেরিকার আ দিয়ে কি, আইসোপ্রোপাইল অ্যালকোহল। সো এটা ক্লোরোজাইলিনলের সংকেত কোনটা, তো এটা মুখস্থ রাখতে হবে। এই যে এটা হচ্ছে ক্লোরোজাইলিনলের সংকেত। জাইলিনল মানে হচ্ছে 2টা CH3, জাইলিনল মানেই 2টা CH3, সেটা ওইটাতে আছে। এরপর আসলে সেলুলোজ কোন বন্ধনটি বিদ্যমান, সেলুলোজে আমরা জানি সেলুলোজ হচ্ছে তোমার বিটা ডি গ্লুকোজ থাকে, তার মানে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা, এখানে NH আছে, তার মানে কোন শ্রেণীর বন্ধন, পেপটাইড। আমরা জানি অ্যামিন সমূহের মধ্যে বা অ্যামিন অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধন থাকে। দুটি পেপটাইড বন্ধন যুক্ত হয়ে কী গঠন করে, দুটি পেপটাইড মানে কিন্তু 3টা অ্যামিনো অ্যাসিড। এই যে ধরো একটা অ্যামিনো অ্যাসিড, আরেকটা অ্যামিনো অ্যাসিড, আরেকটা অ্যামিনো অ্যাসিড, 2টা পেপটাইড বন্ড বা 3টা অ্যামিনো অ্যাসিড, তাই এটাকে বলবো ট্রাইপেপটাইড। ডিএনএ কি একটা বৃহৎ পলিমার, এগুলো মুখস্থ করতে হবে। ডিএনএ বৃহৎ পলিমার। গোলবিউলার বা বর্তুলাকার প্রোটিন কোনটি, গোলবিউলার বা বর্তুলাকার প্রোটিন হচ্ছে টারশিয়ারি গঠন, টারশিয়ারি গঠন। তাহলে এইটা ছাড়া আর কি আছে, হিমোগ্লোবিন আছে, ঠিক আছে, মায়োগ্লোবিন আছে, এগুলো সব হচ্ছে টারশিয়ারি গঠন। নাইলন 6:6 এর ক্ষেত্রে কি নির্দেশ করে, এটা হচ্ছে তোমার কার্বন সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে, কার্বন সংখ্যা নির্দেশ করে। তো অবশ্যই খেয়াল রাখবা এক্ষেত্রে 6:6 মানে কি, 6:6 মানে হচ্ছে যে একটা 6 কার্বন দ্বারা বোঝা হচ্ছে ডাইওইক অ্যাসিড, আর আরেকটা 6 দ্বারা বোঝায় হচ্ছে ডাইঅ্যামিন, ঠিক আছে, অর্থাৎ কার্বন সংখ্যা বোঝাচ্ছে। অতিরিক্ত খাদ্য থেকে লিভার সঞ্চিত সুগার কোনটি, গ্লাইকোজেন, বায়োলজির পড়া। নাইলন কোন ধরনের পলিমার অণু, নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার। আচ্ছা, এরপরে বলেছে কোন পদ্ধতিতে কার্বন সংখ্যা হ্রাস করা যায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা জানি উডস বিক্রিয়া উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়, অর্থাৎ কার্বন সংখ্যা বাড়ানো যায়। কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায়, দেখো পরেরটাতেই বলা আছে উডস বিক্রিয়া। কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলকটি বিদ্যমান, নাইট্রাইল আমি তোমাকে বলেছি এই যে CAN, CH3CN, CN থাকা মানে নাইট্রাইল, আর বা অথবা কি বলা যায় সায়ানাইড, আর যদি NC থাকে তার মানে আইসোসায়ানাইড অথবা আইসোনাইট্রাইল। ওকে, এরপরে বলেছে কোন বিকারক ফেনলিক OH মূলক শনাক্তকরণে ব্যবহার করা যায়, তার মানে ফেনল শনাক্তকরণে। ফেরিক ক্লোরাইড 3টা আছে তোমার ফেনল শনাক্তকরণে, 3টা। একটা হচ্ছে ব্রোমিন পানি সহ পরীক্ষা, FeCl3 মানে ফেরিক ক্লোরাইড সহ পরীক্ষা, আরেকটা হচ্ছে লিবারম্যানের পরীক্ষা। এই 3টা মনে রাখতে পারো। ফেনলের BF লিবারটি দেয়, এগুলো সব কিন্তু আমি তোমাকে ওই যে ভিডিওটা কথা বললাম ওই ভিডিওতে সব দেখিয়েছি, ঠিক আছে। সো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো, খুবই হেল্পফুল হবে। নিচে কোন যৌগটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়, আমাদের অ্যান্সার হবে বিউটিন। আমি তোমাকে শিখিয়েছি যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক জোট বিক্রিয়া দেয় কারা, ওই যে একটা নোট দেখালাম ওইখানে আছে অ্যালকিন এবং অ্যালকাইন। তো তার মধ্যে কিন্তু অ্যালকিন এর হচ্ছে বেশি সক্রিয়, ঠিক আছে। ওকে, উডস ফিটিক বিক্রিয়া কোনটা উৎপন্ন হয়, উডস ফিটিকের টলুইন উৎপন্ন হয়। আমরা জানি টলুইন মানে বেনজিনের মাথায় কি CH3, তো CH3 থাকা মানে হচ্ছে অ্যালকাইল বেনজিন, ঠিক আছে। ওকে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় প্রস্তুত করা যায় কোনটা, 1 ডিগ্রি অ্যামিন যেটা বললাম, তার মানে RNH2। এরপরে আসো ডাউ প্রণালীতে কোন যৌগটি উৎপন্ন করা যায়, ডাউ পদ্ধতিতে ফিনল তৈরি করা যায়, এটা মুখস্থ রাখতে হবে আর কি। নিচের কোনটি থেকে পচা মাছের গন্ধ পাওয়া যায়, পচা মাছের গন্ধ বলতে অ্যামিন, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অ্যামিন। কোন যৌগ ফেনলের বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন হয়, ব্যাকেলাইট উৎপন্ন হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যাকেলাইট উৎপন্ন হয় মিথানেল এবং ফেনল এর সাথে। তো মিথানেল কোনটা, HCHO, ফেমি ব্যাকে, এটাতে মনে রাখতে পারো, ফেমি ব্যাকে, ফেনল এবং মিথানেলের সাথে ব্যাকেলাইট উৎপন্ন হবে। কোন যৌগটি অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে, সো এটার অ্যান্সার হবে টলুইন, হ্যাঁ, 2টা ধর্ম প্রদর্শন করে। সোডা লাইম কোনটা, NaOH CaO মুখস্থ রাখতে হবে। কোন যৌগটি আলোক সক্রিয়,
তো আমি কিন্তু বলেছিলাম যে মানে কাইরাল কার্বন থাকতে হবে। সো এটা তোমরা করে দেখতে পারো, সবগুলো কার্বন সংকেত করে অ্যান্সার হবে গ। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের 3 হাতে মানে 4 হাতে 4টা ভিন্ন মূলক আছে কার্বনের, সে অ্যান্সার হবে কোনটা? গ। এরপরে আসো মিথানল, মিথানেল এবং NaOH-এর সাথে কোনটি উৎপন্ন হবে? তো এই ক্ষেত্রে আমাদের দেখো CH3OH HCOONA, তো এই ক্ষেত্রে আমাদের এইটা উৎপন্ন হবে, দেখো CH3OH এবং HCOONA। এরপর হচ্ছে ফেলিং দ্রবণ টরেন্ট বিঘটনের কোন গ্রুপের মধ্যে পার্থক্য করা যায়? অ্যালডিহাইড কিটোন, বারবার বলেছি। কোনটি ইলেকট্রোফাইল? BF3, আগেও সেম কোশ্চেন ছিল। এরপর হচ্ছে কোন জৈব যৌগে হাইড্রোজেন নাই? হেক্সাক্লোরোবেনজিন, তোমরা জানো এর সংকেত হচ্ছে C6Cl6, তাই তো। আর আরেকটা আছে C6H6Cl6, সেটা হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড অথবা গ্যামাক্সিন পাউডার। এই যে এখানে দেখো দেওয়া আছে পরের কোশ্চেনে যে গ্যামাক্সিন পাউডারের সংকেত কোনটা? C6H6Cl6। ওকে, এরপরে হচ্ছে আয়ার বর্ণালীতে কোন যৌগে কার্বনিল গ্রুপের শোষণ ব্যান্ড উচ্চ তরঙ্গ সংখ্যার হবে? সো এটা মুখস্থ রাখতে হবে, RCHO। তো ঠিক আছে, আমাদের কিন্তু শেষ হয়ে গেল। জৈব যৌগ অন্যতম অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ছিল আমাদের জন্য, আমরা শেষ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও কোনো সমস্যা হলে আমাকে জানাও। খুবই ভালোভাবে তোমরা দেখবা, একবারে না বুঝলে বারবার দেখবা। এবং অবশ্যই আমি যে ভিডিওটার কথা বললাম ওই ভিডিওটা একটু দেখে আসতে পারো, খুবই হেল্পফুল হবে। এবং সুন্দর করে ক্লাসগুলো করো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ক্লাসে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।